হ্যালো এভরিওয়ান। আমি জেনারেলি ফানি কন্টেন্ট বানাই বা মজার ভ্লগস বানাই। তো আজকে ভাবলাম ফর আ চেঞ্জ সিরিয়াস কিছু বানাবো এবং টপিক হিসেবে যেটা পেলাম তার থেকে সিরিয়াস কিছু হতেই পারে না। সেটা হচ্ছে যে রিসেন্টলি অ্যামাজন প্রাইমে একটা ওয়েব সিরিজ দেখলাম যেটার নাম হচ্ছে রাখ। তা ভাবলাম আজকে তাই নিয়ে একটু আলোচনা করব। রাখ সিরিজটা বানানো হয়েছে 1978-এর একটা ভেরি হাই প্রোফাইল কিডন্যাপিং অ্যান্ড মার্ডার কেস নিয়ে। 1978-এর সঞ্জয় চোপড়া গীতা চোপড়া মার্ডার কেস, যে চোপড়া ফ্যামিলির ভাই বোন দিল্লিতে রেডিও স্টেশনে যাবে বলে বাস স্ট্যান্ড থেকে একটা গ্রিন কালারের ফিয়েটে লিফট নিয়েছিল এবং তারপরে তারা মার্ডার্ড হয় এবং তার কয়েকদিন পরে যারা মার্ডার করেছিল সেই ইনফেমাস ভিলেন ডুও রঙ্গা অ্যান্ড বিল্লা তাদেরকে ধরা হয় এবং আলটিমেটলি তাদের ফাঁসি হয়। এই ঘটনাটা সবাই আমরা মোরালেস জানি এবং ছোটোবেলায় মায়ের মুখে গল্পগুলো শুনেছি তখন খুব মানে এই ঘটনাটা মনে খুব দাগ কেটেছিল, স্পেশালি বিকজ দুটো বাচ্চা ছেলে মেয়ে এবং তাদের এইভাবে নৃশংসভাবে মার্ডার করা হয় এবং তারপরে ওই রঙ্গা বিল্লা নামগুলো শুনলে কীরকম ছোটোবেলায় ভয় লাগতো, মনে কীরকম একটা ইমেজ তৈরি করতাম, দাড়িওয়ালা লম্বা চুলওয়ালা গুন্ডা এরম টাইপের একটা ইমেজ তৈরি হতো মনের ভেতরে। এবং মা গল্প করেছিল যে তখন আনন্দবাজার যেহেতু কলকাতা বেসড বা ওয়েস্ট বেঙ্গল বেসড, নিউজগুলো অত ডিটেলে আসতো না, কবে কী ভাবে ঘটনাটা এগোচ্ছে, পুলিশ কতটা এগোলো সেভাবে ডেলি কলকাতাতে নিউজগুলো পাওয়া যেত না এবং তখন তো এত নিউজ চ্যানেলস বা সোশ্যাল মিডিয়া ছিল না। তাই জন্য মনে আছে মা বলতো যে মা ওয়েট করে থাকতো যে কখন বাবা সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরবে এবং অফিস থেকে স্টেটসম্যানটা আসবে। সেই স্টেটসম্যানে যেহেতু দিল্লির নিউজ কভারেজটা অনেক বেটার থাকতো, তাই জন্য মা ওয়েট করে থাকতো ওই স্টেটসম্যান পড়ে জানতে পারবে যে নেক্সট ডের কী প্রোগ্রেস, মানে ধরা পড়লো কি পড়লো না, কতদূর এগোলো কেসটা সেটা। এবং 80s-এর 70s-80s-এর স্টেটসম্যানের লেখা ইংলিশ খুবই মানে লেখা ইংলিশ খুবই শক্ত ছিল এবং সেই ইংলিশ পড়ার জন্য মা বলতো যে মাকে ডিকশনারি নিয়ে বসতে হতো, কিন্তু তাও রাত্রির 11টা 12টা বাজলেও তাও পুরো লেখাটা শেষ করে মা তবে শুতে যেত, যে কি হলো সেটা না জেনে শুতে যাওয়া যাবে না, এরম একটা ব্যাপার। তো তখনকার দিনের এতটাই সেন্সেশন ছিল এই নিউজটা নিয়ে। সেদিন যখন দেখলাম যে অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে আর লোভ সামলাতে পারলাম না, এই ওয়ার্ল্ড কাপের বাজারেও পুরো 8টা এপিসোড একটানা বসে দেখে ফেললাম। ফার্স্ট অফ অল স্টোরি টেলিং নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দরভাবে ঘটনাটা দেখানো হয়েছে, পুরো জিনিসটাকে এক্সিকিউট করা হয়েছে যে সেটা একদম টপ নচ। স্পেশালি বিকজ যেহেতু আমরা ঘটনাটা সবাই জানি, তাই জন্যে মেইন ইনসিডেন্টটাকে মানে মার্ডার অ্যান্ড হোয়াট ফলোড সেইটাকে ওরা একদম লাস্ট এপিসোডে, উইচ ইজ মেবি জাস্ট 37 মিনিটস, সেই এপিসোডে দেখিয়েছে এবং বাকি পুরো 7টা এপিসোডই হচ্ছে মেনলি রিভলভস অ্যারাউন্ড যে কীভাবে রঙ্গাবিল্লা হলো, মানে ওদের হিস্ট্রি, অ্যান্ড দেন অলসো মার্ডারের পরে ওরা কী কী বা ইনসিডেন্টস লিডিং টুয়ার্ডস দ্য মার্ডার, মানে মার্ডার হওয়ার কয়েকদিন আগে থেকে কীভাবে যে ঘটনাগুলো এগোচ্ছিল এবং মার্ডার করার পরে ওরা কীভাবে গা ঢাকা দিয়েছিল একটা শহর থেকে আরেকটা শহর, এবং দ্য ম্যাসিভ ম্যানহান্ট অ্যাক্রস দিল্লি, মুম্বাই, আগ্রা, যে কীভাবে ফাইনালি ওদের ধরা হলো, এই ঘটনার উপর বেস করেই মেনলি স্টোরি লাইনটা। লাস্ট এপিসোড ইজ জাস্ট শোয়িং দ্য অ্যাকচুয়াল ইনসিডেন্ট, হোয়াট হ্যাপেন্ড অন দ্যাট ডে। তা দ্যাটস ওয়াই স্টোরি টেলিং ওয়াজ সো গুড অ্যান্ড গ্রিপিং, যে ঘটনাটা পুরোটা জানা সত্ত্বেও উঠে যাওয়া যায় না আর কি, উঠে চলে যাওয়া যায় না, পুরো টানা দেখতে হয় আর কি সিরিজটা। কাস্টিং নিয়েও কোনো কথা হবে না, সবাই এত ভালো অভিনয় করেছে এবং স্পেশালি আলি ফাইজাল, আমরা সবাই জানি মির্জাপুরে দারুণ অ্যাক্টিং করেছিল আলি ফাইজাল, এখানেও খুব সুন্দর পুলিশ ইন্সপেক্টরের চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে। সোনালি বেন্দ্রে আমাদের সবার লাইক 90s-এর হার্ট থ্রব, আমরা জানি তিনি ক্যান্সার সার্ভাইভার, কিন্তু তিনি যে এতটা অসাধারণ অভিনয় করতে পারবেন এটা আমার জানা ছিল না। এখানে চরিত্রে ওই সঞ্জয় চোপড়া গীতা চোপড়ার মায়ের রোলে রোমা চোপড়া, অ্যাকচুয়ালি নামগুলো সব চেঞ্জ করে দেওয়া হয়েছিল এখানে এই সিরিজে। তা তিনি যে এত ভালো অভিনয় করবেন আমরা ভাবতে পারি, অ্যাটলিস্ট আমি জানতাম না। ওই যে 5 স্টেজেস অফ গ্রিভিং বলে, যে রাইট ফ্রম স্টার্টিং ফ্রম ডিনায়াল টিল অ্যাকসেপ্টেন্স, এই যে পুরো জার্নিটা উনি এত সুন্দরভাবে এক্সিকিউট করেছেন, এত সুন্দরভাবে অ্যাক্টিংটা হয়েছে আর কি, কিছু বলার নেই। মেজর চোপড়া রোলে আমির বাশির, তিনিও খুব সাবলীল, খুব সুন্দর অ্যাক্টিং করেছেন। আনএক্সপেক্টেডলি এখানে রাকেশ বেদির একটা ছোট্ট রোল ছিল এবং ধুরন্ধর দেখার পর থেকে সামহাও রাকেশ বেদি সম্বন্ধে একটা অন্যরকম ধারণা হয়েছিল। এখানেও তিনি মেন ইন্সপেক্টরের বাবা, উনি রান্নাবান্না করতে ভালোবাসেন এবং ওনার রান্না খুব পপুলার, মাটন খুব পপুলার। ধুরন্ধর দেখার পরে এমন একটা ইমেজ ওনার তৈরি হয়েছিল যে ভাবছিলাম হয়তো এখানেও একটা ডায়লগ থাকবে যে বাচ্চা এত মেরা তুঝে মাটন খিলাতা হুঁ, কিন্তু উনি একেবারেই অন্যরকম অভিনয় করেছেন, এখানে কোনো মিল পাবেন না ধুরন্ধরের ওই রোলের সাথে, উইচ প্রুভস এগেন দ্যাট হি ওয়েন্ট অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড
টু ক্রিয়েট দ্যাট ইমেজ অফ যে ওই জামিল যে যে ক্যারেক্টারটা ছিল ধুরন্ধরে ওনার, সেই ক্যারেক্টারটাকে তৈরি করেছিলেন। এখানেও খুব সাবলীল, খুব সপ্রতিভ, কিন্তু টোটালি ডিফারেন্ট ফ্রম হাউ হি পোর্ট্রেট দ্যাট ধুরন্ধর রোল। সুতরাং রাকেশ বেদিকেও হ্যাটস অফ, এই ছোট্ট একটা রোল কিন্তু সেটাকেও এত সুন্দরভাবে উনি করেছেন। লাস্টলি ওই রঙ্গা বিল্লার চরিত্র যারা অ্যাক্টিং করেছিল, নামগুলো আমার মনে নেই, বাট তারা এত সুন্দর ফুটিয়ে তুলেছেন চরিত্রগুলোকে যে এখন হয়তো লাইক চোখ বন্ধ করলে রঙ্গা বিল্লার অ্যাকচুয়াল ছবি না, ওদের মুখগুলোই ভেসে উঠবে। বলাই বাহুল্য যে ওই বাচ্চাদের রোলে যারা অ্যাক্টিং করেছে তারাও নিজেদের ক্যারেক্টারগুলোকে অসাধারণ ফুটিয়ে তুলেছে। মেনলি এখানে যেটা কভার করা হয়নি সেটা হচ্ছে কোর্ট কেসেস অ্যান্ড দ্য ট্রায়াল, বাট তারপরে মনে হলো যে সেটা কভার করতে গেলে হয়তো এটা সিজন 2 বার করতে হবে, বা আর একটা হয়তো সম্পূর্ণ আলাদা সিরিজ বানাতে হবে। বিকজ আমি যতদূর শুনেছি যে এই কোর্ট কেসেসটাও নাকি সাংঘাতিক ছিল, এবং এরা বহুবার, এই রঙ্গা বিল্লা বহুবার বিভিন্ন রকমের স্টোরি তৈরি করেছেন, যার কিছুটা হয়তো হালকা একটা আঁচ আমরা পেয়েছিলাম ব্ল্যাক ওয়ারেন্ট সিরিজটা, যেখানে বলা হয়েছিল যে পুরো কোর্টকে এবং জজদের ওরা নাকি পুরো কনফিউজ করে দিয়েছিল, কারণ এক একদিন এক এক রকমের স্টোরি বলতো, এবং দুজনের বিভিন্ন রকমের স্টোরি বলতো কী হয়েছিল। মেনলি একজন আরেকজনের ঘাড়ে দোষ দেওয়ার চেষ্টা করতো, বা আরেকজন হয়তো কোনো কথাই বলতো না। সুতরাং এরকমভাবে বিভিন্নভাবে যাকে বলে সেই উলঝে দেয়া, সেই এরকমভাবে তারা চেষ্টা করেছিল কেসটাকে বানচাল করে দেওয়ার আর কি। সুতরাং সেইটা হয়তো ডিটেলে দেখানো হয়নি, সেটা হয়তো সিজন 2 বা অন্য কোনো একটা সিরিজে ডেফিনেটলি দেখানো যায় আর কি। এতটাই হিন্দিতে বলতে গেলে দিলজাস্প হবে ওটা। তা সেইটা একটা বলবো, হয়তো এরিয়া অফ ইমপ্রুভমেন্ট বলবো না, বাট কুড হ্যাভ বিন ইভেন মোর ইনগ্রসিং যদি ওই ট্রায়ালটাও দেখানো হতো, সেটা দেখানো হয়নি। আর একটা অ্যাঙ্গেল যেটা আমি বলবো, যে ছোটোবেলা থেকেই যে কারণে এই ইভেন্টটা এত, এই পুরো ঘটনাটা এত মনে আছে, সেটা হচ্ছে যে মার্ডার অনেক সময় হয়, কিডন্যাপিং হয়, কিন্তু মেনলি যেটা এই কেসটার ইউএসপি ছিল সেটা হচ্ছে দ্য ওয়ে দিস সিবলিং ফট ব্যাক। মানে এরকম শোনা গিয়েছিল যে দিস রঙ্গা অ্যান্ড বিল্লা, দে ডিডন্ট হ্যাভ এনি প্ল্যান্স টু মার্ডার দ্যাম, জাস্ট দ্য প্ল্যান ওয়াজ টু কিডন্যাপ অ্যান্ড এক্সটর্শন করে কিছু টাকা বার করা। কিন্তু দ্য ওয়ে দিস লাইক 16 বছরের মেয়ে এবং 12 বছরের ছেলেটা, দে কেম ব্যাক অ্যান্ড ফট, যে টু সেভ দেয়ার লাইফ, নিজেদের আত্মরক্ষার জন্যে এদেরকে মার্ডার করতে বাধ্য হয়েছিল রঙ্গা অ্যান্ড বিল্লা, উইচ ওয়াজ আই থিঙ্ক আ ভেরি কি সাবজেক্ট ইন দিস এন্টায়ার কেস। এবং তাই জন্যেই এই সঞ্জয় চোপড়া আর গীতা চোপড়া নামে একটা ব্রেভারি অ্যাওয়ার্ডও অ্যানাউন্স করা হয়েছে, যেটা এখনও দেওয়া হয় অ্যাজ ফার অ্যাজ আই নো। সেই অ্যাঙ্গেলটাকে আমার মনে হয় আরেকটু বেটার দেখানো যেত এই সিরিজটা। ওদের যে ফাইট ব্যাক করার যে টেন্ডেন্সিটা, এবং যেটা যে কারণে ওরা মানে দ্য এন্টায়ার ইনসিডেন্ট বিকেম পপুলার, এইটাকে মনে হয় একটু হাইলাইট দেওয়া উচিত ছিল সিরিজে, সেটা আমি দেখিনি। এই দুটো এরিয়ায় বলবো হয়তো একটু বেটার হতে পারতো। আদার দ্যান দ্যাট এটা দারুণ একটা সিরিজ, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখবেন, যারা দেখেছেন তারা তো বুঝতেই পাচ্ছেন। একটা সুন্দর গানও আছে, হাম ইয়েহি হ্যায়, উইচ ইজ অলসো এট দ্য এন্ডিংয়ে, সেটাও দারুণ। এবার একটা স্পয়লারে আসবো, সুতরাং যারা যারা এখনও সিরিজটা দেখেননি তারা আপনারা ইউ ক্যান স্কিপ দিস ভিডিও ফ্রম নাও অনওয়ার্ডস, বিকজ একটা স্পয়লার নিয়ে আলোচনা করবো। টেকনিক্যালি ইটস এ স্পয়লার অ্যালার্ট ফ্রম নাও অনওয়ার্ডস। ওকে, তো যারা দেখেছেন তাদের বলছি যে লাস্টে এন্ডিংটাও অসাধারণ সুন্দর করে, যে ওই যে একটু সত্যিটা কি হলে সবচেয়ে ভালো হতো, যে ওরা যদি ওই লিফটটা না নিত, ওই টাইমে যদি ভাই বোন মিলে ডিসিশন নিত যে না, সবুজ ফিয়েটটাকে দাঁড় করিয়ে আমরা গাড়িতে উঠবো না, রাদার লেটস রান অ্যাওয়ে, লেটস রান ইন দ্য রেন, বৃষ্টির মধ্যে দৌড়ে রেডিও স্টেশন পৌঁছে যাই, এবং যেটা দেখালো আর কি, সেটা হলে সব থেকে ভালো হতো। যে রেডিও স্টেশনে ওরা দৌড়ে গিয়ে তারপরে ওরা রেডিও স্টেশনে পৌঁছলো, তারপরে ও গানটা কমপ্লিট করলো, এবং ওখানে ওই সুন্দর গানটা হাম ইয়েহি হ্যায়। তা এটা একটা দারুণ এন্ডিং, কিন্তু এটা দেখে আমার মনে হয়েছিল যে যদি এরকমই এন্ডিং করতে ওরা চাইতো, তাহলে ওয়াই নট টেক ইট টু দ্য নেক্সট লেভেল। যেরকম আমি বলবো, একটা হলিউড মুভি আছে ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড, যেখানে পুরো সিনেমাটায় এক্স্যাক্ট কী হয়েছিল, হিস্টোরিক্যাল ইভেন্টস, সেগুলোকে এক্স্যাক্টলি দেখিয়ে খালি লাস্টে পুরো পুরো সাচটাকে, পুরো সত্যিটাকে ডিস্টর্ট করে বা টুইস্ট করে অন্যভাবে দেখানো হয়েছিল, যেটা হলে আর কি আমরা সবাই খুব, যেটা হলে আজকে আমরা সবাই খুব প্রাউড হতাম, বা যেটা হলে আমরা সবাই আমরা হ্যাপি হতাম, সর্ট অফ আ হ্যাপি এন্ডিং ফ্রম দ্যাট। সেরম যদি এখানে দেখাতে পারতো, নট আ টেকনিক্যাল হ্যাপি এন্ডিং লাইক হোয়াট হ্যাজ বিন শোন হিয়ার, বাট এন্ডিং অফ আ কাম ব্যাক, যে ওরা ফাইট ব্যাক করে, মারামারি করে নিজেদেরকে বাঁচিয়ে ওখান থেকে রঙ্গা বিল্লার ওই হাত থেকে পালিয়ে এসে তারপরে ওদের ধরিয়ে দিচ্ছে,
এই দুটো দুষ্কৃতীকে ধরিয়ে দিচ্ছে পুলিশের সামনে, এরম একটা যদি অল্টারনেটিভ এন্ডিং দেখাতো ফর ফিউ মিনিটস, তাহলে কিন্তু আরও ভালো হতো হয়তো সিরিজটা, কারণ উইচ উড হ্যাভ এগেন ট্রিগার্ড দেয়ার ইনডমিটেবল স্পিরিট টু ফাইট ব্যাক, এবং যে কারণে আজকে ওই ব্রেভারি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। দ্যাটস নট বিকজ দ্যাট আই উইল বি সেফ অ্যান্ড আই উইল নট টেক আ লিফট ফ্রম দ্য কার, যে গাড়িতে লিফট নেবো না সেই ভয়টা নয়, বাট আমি ওরকম একটা সিচুয়েশনে পড়লে আই উইল ফাইট ব্যাক অ্যান্ড কাম আউট অফ ইট, অ্যান্ড দেন যারা যারা অন্যায় করছে তাদেরকে ধরিয়ে দেবো। এরকম একটা যদি এন্ডিং করতো, ওই অল্টারনেটিভ এন্ডিংটা একদম হ্যাপি পাথ না রেখে, তাহলে হয়তো আরও ভালো হতো। তা বাট দিস ইজ জাস্ট মাই উইশ, পার্সোনাল ভিউজ, এর সাথে ম্যাচ নাও করতে পারে, বাট ওভারঅল অসাধারণ লেগেছে সিরিজটা, কোনো কথা হবে না। আমার দেখা রিসেন্ট টাইমসে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ। তো যারা তোমরা দেখেছো তারা এগ্রি করবে, আর যারা দেখোনি তাদের তো আগেই বলেছি ড্রপ অফ করে যেতে, তারা হয়তো এখন আর দেখছে না এটা। বাট ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আমার ফার্স্ট রিভিউ। তোমরা জানিও কেমন লাগলো। আমি মুভি দেখতে খুব ভালোবাসি, কিন্তু রিভিউ কখনো এইভাবে করিনি, তা ফার্স্ট টাইম করলাম। তা জানিও কেমন লাগলো, যদি কোনো ভুল ত্রুটি থাকে তো নিজ গুণে ক্ষমা করে নিও, আর কমেন্টসে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, সাইনিং অফ নাও। আবার দেখি যদি কোনো ভালো সিরিজ দেখি আবার ফিরে আসবো। বাই বাই।